নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা রাজ্য সরকারের কর্মচারী এবং সপ্তম পে কমিশনের আওতাভুক্ত যে সকল কর্মচারীরা রয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই জানতে চান আমার বেতন কত হওয়ার কথা, পে ম্যাট্রিক্স টেবিল কি, লেভেল অনুযায়ী বেসিক পে কিভাবে বের করব, ডিএ, এইচআরএ, টিএ যোগ করলে মোট বেতন কত দাঁড়াবে। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে খুব সহজ ভাষায় এই সমস্ত প্রশ্নের উত্তর জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই নিজের বেতন হিসাব করতে পারবেন। পে ম্যাট্রিক্স কি? পে ম্যাট্রিক্স হলো একটি টেবিল। এই টেবিলের বাঁদিকে বিভিন্ন লেভেল থাকে এবং ডান দিকে প্রতিটি লেভেলের বিভিন্ন স্টেজ অনুযায়ী বেসিক পে দেওয়া থাকে। প্রত্যেক কর্মচারীর পদ অনুযায়ী একটি নির্দিষ্ট পে লেভেল থাকে। সেই লেভেল অনুযায়ী বেসিক পে নির্ধারণ করা হয়। প্রথম ধাপ, নিজের পে লেভেলটা জানুন। বেতন হিসেবের আগে আপনাকে জানতে হবে আপনি কোন পে লেভেলে আছেন। এই তথ্য সাধারণত অ্যাপয়েন্টমেন্ট লেটার, পে স্লিপ অথবা সার্ভিস বুকে উল্লেখ থাকে। লেভেল জানা হয়ে গেলে পরবর্তী ধাপ অনেক সহজ হবে। দ্বিতীয় ধাপ, বেসিক পে নির্ধারণ করুন। ধরুন আপনি পে ম্যাট্রিক্স এর লেভেল 6 এ আছেন। সেই লেভেলের প্রথম সেল থেকে বেসিক পে শুরু হয়। যত বছর চাকরি বাড়বে অ্যানুয়াল ইনক্রিমেন্টের মাধ্যমে পরবর্তী সেলে আপনি অগ্রসর হবেন, অর্থাৎ একই লেভেলের মাধ্যমে স্টেজ পরিবর্তনের মাধ্যমে বেসিক পে বাড়তে থাকে। এর পরের ধাপ, ডিআরএস অ্যালাউন্স বা ডিএ যোগ করুন। বেসিক পে এর উপর নির্দিষ্ট শতাংশ হিসেবে ডিএ দেওয়া হয়। ডিএর হার সময় সময় সরকার সংশোধন করে। তাই বেতন হিসেব করার সময় সর্বশেষ ঘোষিত ডিএ রেট ব্যবহার করতে হবে। এর পরের ধাপ, হাউস রেন্ট অ্যালাউন্স বা এইচআরএ যোগ করা। যদি সরকারি কোয়ার্টারে না থাকেন তাহলে সাধারণত এইচআরএ প্রযোজ্য হয়। শহরের শ্রেণী অনুযায়ী এইচআর এর হার আলাদা হতে পারে। এই ভাতাও বেসিক পে এর উপর নির্ভর করে হিসেব করা হয়। এরপরে ধাপ, ট্রান্সপোর্ট অ্যালাউন্স বা টিএ। অনেক কর্মচারী টিএ পান, এর সঙ্গে ডিএও যুক্ত হতে পারে। তবে সকলের ক্ষেত্রে যে একই নিয়ম প্রযোজ্য এরকম নয়। পদ ও কর্মস্থল অনুযায়ী পরিবর্তন হতে পারে। চলুন এবার একটা উদাহরণ দেখি। ধরা যাক বেসিক পে, এখন তো বেসিক পে অনেক বেশি, আমরা মোটামুটি ধরলাম বেসিক পে 30,000 টাকা। বর্তমানে ডিএ ধরা হলো সরকার ঘোষিত হারে। এর সঙ্গে এইচআরএ যোগ হলো, ট্রান্সপোর্ট অ্যালাউন্স যোগ হলো, সবকিছু যোগ করলে গ্রস স্যালারি পাওয়া যাবে। এরপর এনপিএস, ইনকাম ট্যাক্স, সিজিএইচএস বা অন্যান্য কর্তনের পর যে টাকা হাতে পাবে সেটাই হলো আপনার ইন হ্যান্ড স্যালারি। গ্রস স্যালারি আর ইন হ্যান্ড স্যালারি কিন্তু এক নয়। এটি অনেকেই ভুল বোঝেন। আর এটি অনেকের জন্য গুরুত্বপূর্ণ যারা আগামী দিনে এই 7 পে কমিশনের আন্ডারে যেতে চলেছেন বা নতুন চাকরিতে জয়েন করতে চলেছেন। গ্রস স্যালারি মানে সমস্ত ভাতা যোগ হওয়ার পর মোট বেতন। আর ইন হ্যান্ড স্যালারি মানে বিভিন্ন কর্তন বাদ দিয়ে হাতে পাওয়া প্রকৃত অর্থ। প্রতি বছর বেতন কিভাবে বাড়ে? 7 পে কমিশনে অ্যানুয়াল ইনক্রিমেন্টের মাধ্যমে একই পে লেভেলের পরবর্তী সেলে যাওয়া যায়। এর ফলে বেসিক বাড়ে। বেসিক পে বাড়লে ডিএ, এইচআরএ সহ অন্যান্য ভাতাও বৃদ্ধি পায়। পে ম্যাট্রিক্স এর সুবিধা, প্রথমত বেতন নির্ধারণ সহজ হয়েছে। দ্বিতীয়ত ইনক্রিমেন্ট বোঝা অনেক সহজ। তৃতীয়ত প্রমোশনের পর নতুন লেভেল নির্ধারণ পরিষ্কারভাবে করা যায়। চতুর্থত পুরো বেতন কাঠামো আরো স্বচ্ছ হয়েছে। তাহলে এবার বেতন হিসেব করার সহজ সূত্রটা আমি আপনাদের একবার বলে দিচ্ছি। বেসিক পে প্লাস ডিএ প্লাস এইচআরএ প্লাস টিএ প্লাস অন্যান্য প্রযোজ্য ভাতা সমান সমান আপনার গ্রস স্যালারি। এই গ্রস স্যালারি থেকে যেগুলি বাদ যাবে, প্রথম হলো মাইনাস এনপিএস, তার সাথে মাইনাস ইনকাম ট্যাক্স, মাইনাস অন্যান্য কর্তন। এরপর যেটা থাকবে সেটাই হলো সমান সমান আপনার ইন হ্যান্ড স্যালারি। সব কর্মচারীর বেসিক পে এক নয়, সবাই একই এইচআরে পান না, ডিএর হারও সময় সময় পরিবর্তিত হয়। তাই বেতন হিসেব করার সময় সর্বশেষ সরকারি আদেশ অবশ্যই দেখে নেবেন। আশা করি আজকের ভিডিও থেকে সপ্তম পে কমিশনের পে ম্যাট্রিক্স এবং স্যালারি ক্যালকুলেশন সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন।
যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই সম্পর্কিত অবশ্যই করতে পারেন। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।